ওকে। আহ, আমরা ফার্স্ট ইউনিটে পড়েছিলাম ফেসবুক মার্কেটিং সম্পর্কে, ফেসবুক অ্যাড সম্পর্কে, কিভাবে ফেসবুক অ্যাড কাজ করে। ফেসবুক অ্যাড দিতে হলে আপনাকে কিছু পলিসি, কিছু রুলস রেগুলেশন মেনে চলতে হয়। মেনে চলে তারপর হচ্ছে অ্যাডটা দিতে হয়, না হলে দেখা যায় অ্যাড রিজেক্ট করে দেয়। তো এই পলিসি, তারপর হচ্ছে রুলস রেগুলেশন, এটার একটা ব্লু প্রিন্টের গাইড আমি আপনাদের দিয়েছিলাম শুরুর দিকে। তো যারা যারা ওই জিনিসটা দেখেছিলেন, তারা তারা মোটামুটি আইডিয়া পাইছেন যে কিভাবে আসলে ফেসবুকে অ্যাড দিতে হয়, কিভাবে একটা অ্যাড ভায়োলেট হয়, কি কি ওয়ার্ডগুলো ইউজ না করলে আমরা প্রপারলি অ্যাড রান করতে পারি, এই বিষয়গুলো মূলত। এরপর প্রফেশনালি কিভাবে আমরা একটা ফেসবুক পেজ তৈরি করব, সেই প্রসেসটা আমি আপনাদের দেখাইছিলাম। প্রফেশনালি কেন বলতেছি, বিষয়টা হইতেছে যে পেজ দেখলে মনে হবে যে এটা একটা ভ্যালিড বিজনেস, এটা একটা বিজনেসকে রিপ্রেজেন্ট করে। আমি যদি আপনাকে কয়েকটা এক্সাম্পল হিসেবে দেখাই, যেমন I didn't believe it at first. Is ruining your sleep. আপনারা কি আমার ফেসবুক ফিডটা দেখতে পাচ্ছেন নাকি ওই কোর্স ডকুমেন্টটা? না স্যার, ফিড দেখতে পাচ্ছি। ওকে। যেমন যদি বলি রেড অরিজিন, এটা একটা বিজনেস, একটা এস্টাবলিশ বিজনেস। এটা কিভাবে বুঝলাম? ওদের একটা লোগো আছে বিজনেসে। লোগো কি? একটা ব্র্যান্ডের আইডেন্টিটি। আমরা যখন কোনো অ্যাপল ডিভাইস কিনি, যেমন ম্যাকবুক, তারপর আইপ্যাড, তারপর হচ্ছে এয়ারবাড, তারপর হচ্ছে আইফোন, তাই না? এগুলো হচ্ছে অ্যাপলের ডিভাইস। তো অ্যাপলের একটা আপেল, আপেলের খাওয়া অংশ, সেটাকে অ্যাপল তার লোগো হিসেবে, ব্র্যান্ড আইডেন্টিটি হিসেবে তৈরি করছে। ওই লোগো দেখে আমরা বুঝতে পারি যে এটা একটা ব্র্যান্ড, এটা একটা অ্যাপল ব্র্যান্ড। তো রেড অরিজিন তেমনি একটা ব্র্যান্ড, যেটার একটা আইডেন্টিটি আছে, লোগো তৈরি করছে, একটা ব্র্যান্ড আইডেন্টিটি মেনটেন করছে এখানে। তো আমরা বুঝতে পারলাম একটা বিজনেসের জন্য লোগোটা ইম্পর্টেন্ট। তাহলে বোঝা যায় এই ব্র্যান্ডটা হচ্ছে একটা প্রফেশনাল বিজনেস। আবার একটা কভার দেখতে পাচ্ছি, কভারে কি কি রিপ্রেজেন্ট করছে দেখেন। লেডিস ক্লথিং, তারপর হচ্ছে মেন্স ক্লথিং, তারপরে বিভিন্ন ধরনের স্টাইল আছে দেখেন। এখানে টি শার্ট, সরি এখানে শার্ট, এখানেও শার্ট, তারপরে এটা হচ্ছে জ্যাকেট, তারপর হচ্ছে উইমেন্সদের আরো অ্যাক্সেসরিজ যেগুলো আছে এগুলা এখানে অ্যাড করা হয়েছে। অ্যাটলিস্ট যারা কাস্টমার, ওরা যখন এই পেজটা ফার্স্ট ভিজিটে আসবে, প্রথম ইমপ্রেশনে বুঝতে পারবে যে এটা আসলে কিসের ব্র্যান্ড। এটা একটা ফ্যাশন ব্র্যান্ড, তাই না? বিভিন্ন ধরনের প্রোডাক্ট পরে শো আপ করতেছে। আচ্ছা, জাস্ট গিভ মি 1 সেকেন্ড। ওকে। তো যেখানে ছিলাম, একটা ফেসবুক পেজের কভার ফটোতে ব্র্যান্ডের বিভিন্ন প্রোডাক্ট রিপ্রেজেন্ট করা যায়, বা এটা যদি কোনো সার্ভিস বেসড বিজনেস হয়, সেই বিজনেসের
কিছু টেস্টিমোনিয়াল কিংবা সেই বিজনেসের আসলে কাজ কি সেই জিনিসটাকে হাইলাইট করা হয় একটা কভারে। তো আমরা কভার ডিজাইন করা শিখছিলাম। কভার ডিজাইন করার একটা অ্যাকচুয়াল সাইজ আছে, একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী একটা কভার ডিজাইন করতে হয়। তো দেখেন এটা কিন্তু এই যে এটা হচ্ছে হাইট, লম্বাংশ, এই এই অংশটা হচ্ছে হাইট, এবং এই ওয়াইড এরিয়াটাকে বলা হচ্ছে উইড। হুম, এটা একটা অ্যাকচুয়াল সাইজ আছে, এটা আপনি গুগল করলেই পেয়ে যাবেন। ক্লাসে অবশ্য দেখাইছিলাম, সরি গুগল না, ফেসবুক কভার ফটো সাইজ, ফটো সাইজ, ওকে, ফটো সাইজ দেখছেন এই যে 820 বাই 312 পিক্সেল, এটা হচ্ছে ফেসবুক কভারের একটা সাইজ। এরপর একটা বিজনেসের ডিটেলস যেভাবে দিতে হয় নর্মালি সেভাবে দেওয়া হয়েছে, অ্যাড্রেস, ফোন নাম্বার, বিজনেস ইমেইল, তারপরে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে তাদের ওয়েবসাইট। তাদের অ্যাবাউট আজে গেলে হচ্ছে আরো বেশি কন্ট্যাক্ট পাওয়া যাবে হয়তোবা। তারপরে তাদের রিলস, মেনশন, ফটো, ভিডিও, এগুলো সব ইনফরমেশন এখান থেকে আমরা দেখতে পাবো। এটা হচ্ছে গেল একটা প্রফেশনাল পেজ কিভাবে সেট আপ করতে হয়, তাই না? এখন আসি ইউনিট 2। ইউনিট 2-তে আমরা কি দেখতে পাই? বিজনেস ম্যানেজার, যে টুলের মাধ্যমে আমরা অলওয়েজ আমাদের অ্যাড, আমাদের ক্যাটালগ, পিক্সেল, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, যত প্রকার অ্যাসেট আছে সবগুলা আমরা মেনটেন করি বা ম্যানেজ করি একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে। এই অ্যাকাউন্ট টুলটাই হইতেছে সবকিছু নিয়ন্ত্রণ করার একটা ওয়ে, সবকিছু কন্ট্রোলে রাখার একটা ওয়ে। তো এই ইউনিট 2-তে আমরা শিখেছিলাম বিজনেস ম্যানেজার সম্পর্কে, কিভাবে একটা বিজনেস ম্যানেজারকে আমরা ম্যানেজ করব। তো প্রথম অংশে দেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার কি, কেন আমরা বিজনেস ম্যানেজারকে ব্যবহার করি, এই জিনিস সম্পর্কে বলা আছে। আপনাদের যদি বলা হয় যে বিজনেস ম্যানেজারটা কি এবং কেন আমরা বিজনেস ম্যানেজারটা ব্যবহার করি, এই প্রশ্নের উত্তরটা কিন্তু আপনারা সবাই দিতে পারবেন, পারবেন না? আচ্ছা বলেন তো কিরণ দত্ত, আমরা বিজনেস ম্যানেজারে কি কাজ করি? জি স্যার। আছেন না? বিজনেস ম্যানেজারের মাধ্যমে স্যার আমরা কাউকে স্যার ফেসবুক পেজের অ্যাক্সেস দিতে পারবো। তারপর তারপর আর কি করতে পারি? স্যার এটার মাধ্যমে স্যার আমরা হলো পিক্সেল 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 বা ডেটা সেট ক্রিয়েট করতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ, ঠিক আছে। আপনি আপনার বলতে হবে না আর, এখন বলবেন হচ্ছে লাবিদ হাসান। বলেন তো জি স্যার। আমরা ওই দুইটা স্যার জিনিস বাদে আর কি কাজ করতে পারি এখানে? স্যার বিজনেস ফেসবুক বিজনেস ম্যানেজার মূলত স্যার আমরা স্যার ওই যে আমাদের ব্যবসা ব্যবসা বা পেজ এগুলি স্যার আমরা মেনটেন করার জন্য আর কি এটা ব্যবহার করে হুম, থাকি। এর মাধ্যমে স্যার আমাদের বিজনেসটা হচ্ছে একটা নিয়ন্ত্রণে চলে আসে, বা আমরা কতটুকু আগাচ্ছি আমার পেজটা সেটা আমরা এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে স্যার বুঝতে পারি আমরা। ওকে। আচ্ছা, আর একটু ক্লিয়ার হওয়ার জন্য যদি বলি, বিজনেস ম্যানেজারে কোন কোন পার্ট থাকে, যেমন কিরণ দত্ত দুইটা অপশন বললো, একটা হচ্ছে পিক্সেল বা ডেটা সেট থাকে, তারপর হচ্ছে ফেসবুক পেজ থাকে, আবার হচ্ছে আমরা যদি কাউকে অ্যাড করতে যাই তাহলে হচ্ছে পিপল নামের একটা অংশ আছে, ওই অংশে পিপল অ্যাড করা যায়, আবার রিমুভ করা যায় এখান থেকে। এগুলো ছাড়া আর কি কি ধরনের অ্যাসেট আছে একটু বলেন তো? স্যার এগুলি ছাড়া স্যার আছে স্যার অ্যাড ক্যাম্পেইনের জন্য স্যার অনেক আছে, যেমন যেমন অ্যাড লিড, ম্যানেজার আছে, তাই না, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড ম্যানেজার। জি স্যার, অ্যাড অ্যাকাউন্ট আছে। তারপর হচ্ছে স্যার ইভেন্ট অ্যাড ম্যানেজার আছে। ইভেন্ট ম্যানেজার। ম্যানেজারটাই হচ্ছে ওই বিজনেস, সরি, পিক্সেল বা ডেটা সেট।
ডেটা সেট ক্রিয়েট করলে তারপরে আপনি ইভেন্ট ম্যানেজার নামের আরেকটা টুলে যেতে পারবেন। অনেকগুলি আছে স্যার, ওই যে আপনার পার্টনারশিপ যে এইটা, হ্যাঁ, তারপরে হচ্ছে স্যার পার্টনারশিপ আছে, পার্টনারশিপ জিনিসটা আছে। অনেক এজেন্সি আছে যারা কিনা ওই পার্টনার অ্যাক্সেসের মাধ্যমে আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেবে। জি স্যার, তারপর হচ্ছে পিক্সেলের সাথে স্যার হচ্ছে ক্যাটালগ আছে, ক্যাম্পেইন ক্যাম্পেইন ট্রেকিং বিষয়টা স্যার। ক্যাটালগ আছে না? ক্যাটালগ আছে স্যার, জি স্যার। এক্স্যাক্টলি। ওকে। আচ্ছা, একটু ট্রিকি কোশ্চেন। রকিবুল ইসলাম, সরি রকিবুল হাসান, আমার ইসলাম আর হাসান এই জিনিসটা কনফিউশনে এসে পড়ে। রকিবুল হাসান, স্যার আপনি একটু আমার বলেন। স্যার আমার নাম চেঞ্জ করেন, রবিন ডাইকেন তাই হবে। আচ্ছা ঠিক আছে, ওকে রবিন। আপনি বলেন, এই যে বিজনেস অ্যাকাউন্টের একটা ইউনিক আইডি থাকে, বিজনেস ম্যানেজার আইডি বা বিজনেস অ্যাকাউন্ট আইডি, এটা তো জানেন, যেটা দিয়ে পার্টনারশিপের অ্যাক্সেস নেওয়া যায়। তো এই জি বিজনেস স্যার। ম্যানেজার আইডিটা আমরা কোথায় পাবো? স্যার বিজনেস ম্যানেজার আইটি, এটা স্যার আমরা স্যার স্যার বিজনেস ম্যানেজার আইটি বলতে স্যার এই যে আমরা যে পার্টনার অ্যাক্সেস দেওয়ার সময় যেটা হ্যাঁ ব্যবহার হ্যাঁ করি, হ্যাঁ, এক্স্যাক্টলি ওইটাই। এই আইডিটা স্যার আমাদের বাইরের কাছ থেকে নিব, তার ইমেইলটা আমরা চাবো, তার কাছ থেকে আমরা এগুলা সংগ্রহ করব। বায়ার কিভাবে সেই বিজনেস অ্যাকাউন্ট আইডিটা পাবে? ও তো জানেন না বিজনেস ম্যানেজার আইডি এটা কোথায় পাওয়া যায়। এটা স্যার আপনার ওর যে বিজনেস পোর্টফোলিও আছে না, জি, বিজনেস পোর্টফোলিও ইনফরমেশন, ওখান থেকে তার এই যে বিজনেস আইটিটা সংগ্রহ করবে। এক্স্যাক্টলি। বিজনেস পোর্টফোলিও যখন ওপেন করেন, ওইখানে একদম নিচে গেলে বিজনেস ইনফো, ওই জায়গায় আমরা এই আইডিটা পাই। যেমন আমি আপনাদের দেখাই। বাম সাইডে থাকতে পারে। হুম, সিকিউরিটিটা দিই। এই যে বিজনেস পোর্টফোলিও ইনফো দেখছেন, এইখানে হচ্ছে পাওয়া যাবে সেই বিজনেস পোর্টফোলিও আইডি। এটা আগে ছিল এরকম বিজনেস ম্যানেজার আইডি বা বিজনেস অ্যাকাউন্ট আইডি। এখন এটা নতুন নাম হয়েছে বিজনেস পোর্টফোলিও। বুঝতে পারছেন? এটা এই এই ইন্টারফেসগুলো কিন্তু কিপ চেঞ্জিং। এটা আমরা যখন নতুন নতুন শুরু করছিলাম এই কাজগুলা, তখন এটার ইন্টারফেস টোটালি ভিন্ন ছিল। মানে তো ওইটা যদি এখন নিয়ে আসতাম, আপনারা কিছুই বুঝতেন না ওই জায়গাগুলা। বাট এটা যারা কাজ করে রেগুলার তারা বুঝতে পারে এটা কিভাবে কি হইতেছে। তো এই বিজনেস পোর্টফোলিও আইডি অনেক সময় অনেক ক্লায়েন্ট বলবে বিজনেস ম্যানেজার আইডি, বিজনেস অ্যাকাউন্ট আইডি। হ্যাঁ, এই যে এই অ্যাকাউন্ট, এই আইডিটাই হচ্ছে সেই বিজনেস পোর্টফোলিও আইডি বা বিজনেস ম্যানেজার আইডি। ওকে। এখন মাহমুদুল্লাহ ক্লাসে আছেন? জি স্যার। জি, মাহমুদুল্লাহ সাহেব, আপনি বলেন একজন ক্লায়েন্ট কিভাবে তার বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে। জি স্যার। আমার কথাটা রিপিট। আচ্ছা, মাহমুদুল্লাহ সাহেবের মাইক্রোফোনে হয়তো বা কোনো প্রবলেম, যার কারণে আমি আমার কথাটা রিপিট শুনতে পাচ্ছিলাম। তো মাহমুদুল্লাহ, আপনি শুনেন, তারপর হচ্ছে আনমিউট করে কথা বলবেন। আমি মিউট করে রাখছি। আপনি
ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, একটা ক্লায়েন্ট আপনাকে ধরেন অর্ডার করলো, বললো যে তার বিজনেস অ্যাকাউন্টে কাজ করতে হবে। এখন সেই বিজনেস অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে, তাই না? সেই ক্লায়েন্ট আপনাকে অ্যাজ এ স্টাফ বা এমপ্লয়ি হিসেবে সেই বিজনেস ম্যানেজারে কিভাবে অ্যাক্সেস দিবে, কিভাবে আপনাকে অ্যাড করবে সেখানে? স্যার আমরা পিপলের মাধ্যমে স্যার আমরা ই ক্লায়েন্টের সবকিছু স্যার অ্যাক্সেস দিতে পারবো। ওকে, তার মানে হচ্ছে আপনি পিপলের মাধ্যমে ওইখানে অ্যাড পিপল করতে বলবেন, আপনার ইমেইলটা দিবেন, দেওয়ার পরে কোন কোন অ্যাসেট লাগবে আপনার ওইটা আপনি অ্যাক্সেস দিতে বলবেন, এটাই তো? জি 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 স্যার। ওকে, তো এইখানে আরেকটি ইস্যু হয়, সেই ইস্যুটা কি আমি আপনাদের দেখাই দিচ্ছি, দাঁড়ান। তো দেখেন, এই এটা ধরেন একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, হ্যাঁ। এখন আপনাকে হচ্ছে অ্যাড করবে, তাহলে ইনভাইটে যাবে পিপল থেকে। ইনভাইটে যাওয়ার পর আপনার মেইলটা দিবে এখানে, তাই না? ধরেন মেইলটা হচ্ছে দিলাম, আমার মেইল দিলাম। ক্লিক করে এটা হচ্ছে এন্টার করতে হয়, তাহলে এটা সিলেক্ট হয়। মেইলে গেল। এখন দেখেন দুইটা অ্যাডিশনাল সেটিং। ক্লায়েন্ট কিন্তু এখান থেকে যে কোনো একটা ক্লিক করে ফেলতে পারে। ক্লায়েন্টকে রিকোয়েস্ট করতে হবে যেন এটাতে সে ক্লিক না করে। ক্লিক না করে সে হচ্ছে যেন নেক্সটে যায়, যাওয়ার পর পার্শিয়াল অ্যাক্সেস দিতে পারে বা ফুল কন্ট্রোল দিতে পারে। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। যদি আপনাকে ফুল কন্ট্রোল দেয়, এটা ক্লায়েন্টের জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে। তো প্রিফার করবেন ক্লায়েন্টকে যে যেন হচ্ছে ফুল কন্ট্রোলটা আপনাকে দেয়। ধরলাম ফুল ফুল কন্ট্রোল দিল, এখন আপনাকে যদি অ্যাক্সেস দেয়, সরি, যদি ফুল কন্ট্রোল দেয়, তাহলে এই যে এইভাবে দেখেন এখানে 4টা পেজ আছে। এই যে আরিফ ফ্যাশন, এই পেজটা কিন্তু ক্লায়েন্টকে আর সেপারেটলি আপনাকে অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন নেই ক্লায়েন্টকে। ও জাস্ট এটাকে কোনো কিছু ক্লিক না করে জাস্ট নেক্সটে গিয়ে ইনভাইট পাঠিয়ে দিবে। এটা করা যায়। বাট যদি ক্লায়েন্ট আপনাকে এই ফুল কন্ট্রোল না দিয়ে জাস্ট বেসিক অ্যাক্সেসটা যে যদি দেয়, সেই ক্ষেত্রে আপনাকে ক্লায়েন্টকে বুঝাইতে হবে তখন যে আপনি তাহলে আমাকে এই আরিফ ফ্যাশনের পেজটা পার্শিয়ালি অ্যাক্সেস দেন, প্লাস এখানে আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটাও দিবেন যাতে আমি অ্যাড রান করতে পারি। এবং যদি কোনো ক্যাটালগ থাকে সেই ক্যাটালগের অ্যাক্সেসটাও দিতে হবে। পিক্সেল যদি থাকে সেই পিক্সেলের অ্যাক্সেসটাও আমাকে এভাবে দিতে হবে। নেক্সটে ক্লিক করে সেন্ড ইনভাইট ক্লিক করতে হবে, তাহলে আপনি অ্যাক্সেস পাবেন, ইনভাইটেশন অ্যাক্সেসটা পাবেন। আপনার মেইলে নোটিফিকেশন আসবে বা মেইল আসবে, সেই মেইলটা চেক করে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল বেসিক। আর যদি ফুল দিত, ধরেন যদি হচ্ছে মেইলটা কপি করি, ক্যান্সেল ইনভাইট, ধরেন ফুল যদি দেয়, ফুল অ্যাক্সেস দিয়ে দিল, হ্যাঁ,
এরপর হচ্ছে এই অ্যাসেট গুলো কিন্তু আপনাকে দেয় নাই তখনও, বাট ফুল অ্যাক্সেস দিছে। যদি ফুল অ্যাক্সেস দেয় যদি ফুল অ্যাক্সেস দেয় তাহলে আপনাকে কি করতে হবে, ওইটা ওপেন করতে হবে। আপনার এই নাম অ্যাকাউন্টটা জাস্ট ক্লিক করতে হবে এখানে। ক্লিক করে এই যে অ্যাসাইন অ্যাসেট, নিজেকে অ্যাসেট গুলাতে, মানে যে সম্পদগুলো আছে, যে ম্যাটেরিয়াল গুলো আছে, যেমন এই যে পেজ, অ্যাড অ্যাকাউন্ট, ক্যাটালগ, পিক্সেল, এগুলাতে নিজেকে অ্যাড করতে হবে। ঠিক আছে? এটা কিন্তু আপনার নাম। এই আপনার নামের উপর ক্লিক করে অ্যাসাইন অ্যাসেট, এটাতে ক্লিক করতে হবে। এখন যে যে পেজের জন্য আপনি কাজ করবেন ওইগুলার অ্যাক্সেস নিয়ে নেবেন। এভাবে সিলেক্ট করবেন আর অ্যাক্সেস নেবেন। এই যে ক্যাটালগ সিলেক্ট করবেন আর হচ্ছে কন্ট্রোল নেবেন। এভাবে এগুলো নিয়ে অ্যাসাইন করবেন নিজেকে। এটা এই বিজনেসটা, এই ফ্রিল্যান্স জার্নিতে আপনার সবচেয়ে বড় পার্ট হইতেছে এই জিনিসটা। এটা কোনোভাবেই যেন আপনাদের ভুল না হয়। ঠিক আছে? যে কোনোভাবেই অ্যাক্সেস দিক ক্লায়েন্ট, ওটা আপনাকে ক্লায়েন্টকে বুঝায় বলতে হবে। ক্লায়েন্ট ভুল করতে পারে, বাট ক্লায়েন্টকে আপনাকে বুঝায় বলতে হবে যে এটা এভাবে দিতে হবে তোমাকে অ্যাক্সেসটা, না হলে আমি কিন্তু কাজ শুরু করতে পারবো না তোমার জন্য। এটা ক্লায়েন্টকে সবসময় বুঝায় নেবেন। কারণ এই বিজনেস অ্যাকাউন্ট অ্যাক্সেস ছাড়া আপনি কিন্তু কোনো কাজ করতে পারবেন না একটা ক্লায়েন্টের, সেটা লোকাল ক্লায়েন্ট হোক, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট হোক, কোনোভাবেই আপনি শুরু করতে পারবেন না। তো এই অ্যাক্সেসের বিষয়টা একটু গুরুত্ব দিতে হবে। পারলে নিজেরা প্র্যাকটিস করবেন এটা পরীক্ষার আগে। স্যার ফেসবুক পিপল আর পার্টনার তো সেম, তাই না? হ্যাঁ, পার্টনার ওটা বিজনেস ম্যানেজার আইডি দিয়ে দিতে হয়, তো ওটাও মানে মোটামুটি সেমই। বাট ওটা হচ্ছে অ্যাসেট গুলাকে অ্যাসাইন করতে হয়। তারপরে হচ্ছে এটা অ্যাপ্রুভ করতে হয়। ধরেন আপনি আরেকটা বিজনেসে পার্টনার হিসেবে বিভিন্ন অ্যাসেট গুলাতে রিকোয়েস্ট করলেন, যেমন অ্যাড অ্যাকাউন্ট, পেজ, ইনস্টাগ্রাম, তারপরে ক্যাটালগ, এগুলা অ্যাক্সেস নেওয়ার জন্য রিকোয়েস্ট করলেন। ওর কাছে ওই বিজনেস অ্যাকাউন্টে একটা রিকোয়েস্ট যাবে। ওই রিকোয়েস্টটা লেখা থাকবে যে অমুক পার্সন, মানে হচ্ছে আপনার কথা বলতেছে যে রিকোয়েস্টিং ফর দিস অ্যাসেট। তখন ওই বিজনেস ওনার যারা, ওদের মধ্যে যে অ্যাডমিন, ও যদি অ্যাপ্রুভ করে তাহলে আপনি অ্যাক্সেস গুলা পাবেন, আদারওয়াইজ অ্যাক্সেস পাবেন না। বুঝছেন? জি স্যার। বিজনেস ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় এটা কিন্তু আপনারা জানেন। ক্লাসটা, রেকর্ড ক্লাসটা একটু একবার দেখলেই হবে। কিভাবে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব এটা তো দেখালাম। আবার ফেসবুক পেজটা কিভাবে বিজনেস ম্যানেজারে যুক্ত করব, এটা একটা এক্সট্রা ওয়ার্ক। এটা ইজি, জাস্ট পেজে যেতে হয়। যাওয়ার পর এই যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করলে যে পেজ অ্যাড করতে চান সেই পেজের লিঙ্কটা এখানে অ্যাড করে দিতে হবে, বা পেজের নামটা, তাহলেই হবে। আর কেউ যদি পেজ ক্রিয়েট করতে চায়, নতুন করে পেজ, তাহলে হচ্ছে এখান থেকে ক্লিক করে নেবে। অ্যাড অ্যাকাউন্ট কি, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট বিজনেস ম্যানেজারে যুক্ত করব, ওই সেম প্রসেস ফেসবুক পেজের মতো। বাট অ্যাড অ্যাকাউন্টের কাজ কি, অ্যাড অ্যাকাউন্টের কি কাজ, কি কাজে আমরা অ্যাড অ্যাকাউন্টটাকে তৈরি করি, অ্যাড অ্যাকাউন্টটাকে ইউজ করি, কোন কাজে? যে কেউ বলেন তো। অ্যাড রান করার জন্য। অ্যাড রান করার জন্য। স্যার বিজ্ঞাপন প্রচারের জন্য। জি, স্যার আরিফুর রহমান। বিজ্ঞাপন প্রচারের জন্য। হ্যাঁ, বিজ্ঞাপন প্রচারের জন্য, মানে বিজ্ঞাপনগুলো আমরা তৈরি করব, ক্যাম্পেইন সেট আপ করবো, এইগুলাই, তাই না? এমডি ইমরান খান, আপনি কি এগ্রি করেন, রাজি আছেন এটাতে? ওনারা কি ঠিক বলছে? জি স্যার। ওকে। পেমেন্ট মেথড, একটা বিজনেস অ্যাকাউন্টে, সরি, একটা অ্যাড অ্যাকাউন্টে পেমেন্ট মেথড অ্যাড করার ওয়ে আছে। কি কি ধরনের পেমেন্ট মেথড ফেসবুক গ্রহণ করে আপনারা কি জানেন এটা?
জি না স্যার, এই কথাটা যদি একটু সম্পূর্ণ ডিটেলস আলোচনা করতেন তাহলে স্যার ভালো হতো। ওকে, ফেসবুক ডুয়াল কারেন্সি কার্ডগুলো অ্যাকসেপ্ট করে অন্য কান্ট্রির, যেমন বাংলাদেশ থেকে যদি কেউ ফেসবুকে অ্যাড দিতে চায়, তার যদি কোনো কার্ড থেকে পেমেন্ট করতে চায়, তাহলে তার একটা ডুয়াল কারেন্সি কার্ড, ব্যাংক কার্ড লাগে, যেমন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড। সেই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের যে টাকাটা থাকবে সেটাই ডলার কনভার্ট করা থাকতে হবে, ডলার এনডোর্সমেন্ট করা থাকতে হবে, তাহলে সে অ্যাড রান করতে পারবে, আদারওয়াইজ পারবে না। আমি নর্মাল আমার ভিসা কার্ড বা মাস্টার কার্ড দিয়ে কখনোই অ্যাড রান করতে পারবো না যতক্ষণ না সেটা ডুয়াল কারেন্সিতে কনভার্ট হবে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রুল যখন আমরা ব্যাংক কার্ডগুলো ইউজ করব। ব্যাংক কার্ড ছাড়াও আমরা বিভিন্ন ধরনের ভিসা কার্ড ইউজ করি, যেমন পেওনিয়ারের একটা মাস্টার কার্ড আছে, ওই পেওনিয়ার মাস্টার কার্ড আমরা ইউজ করতে পারি। বিভিন্ন ভার্চুয়াল ভিসা কার্ড আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। তারপর একটা একটা আহ, নতুন একটা কোম্পানি আসছে যেটা হচ্ছে রিডট পে, নাম শুনছেন কিনা আপনারা জানি না। তো ফার্স্ট ব্যাচের মোটামুটি স্যার সবাই, আমাদের অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, ফার্স্ট ব্যাচের মোটামুটি সবাই হচ্ছে রিডট পেটা ইউজ করে। আমি ওনাদেরকে রিকমেন্ড করছিলাম ক্লাসের শেষের দিকে আর কি, মানে কোর্স শেষে। তো ওনারা হচ্ছে ওই রিডট পে এর কার্ড দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড রান করে ক্লায়েন্টের জন্য। তো এটা আপনারা যারা লোকাল ক্লায়েন্টকে সার্ভিস দিবেন বা কোনো ধরনের কোনো প্রোডাক্ট কিনবেন বাইরে থেকে, তারা হচ্ছে এই ভার্চুয়াল কার্ডটা হচ্ছে ইউজ করতে পারেন। বেশি টাকা লাগে না, সম্ভবত $5 থেকে $10 মতো লাগে। সম্ভবত এখন অফার চলতেছে, অনেকে ফ্রিতেও পাচ্ছে। স্যার আমরা করা হচ্ছে আমাদের কয়েকজনের। স্যার আমরা পাইছি, আমাদের অলরেডি $5 আছে স্যার অ্যাকাউন্টে। আচ্ছা, এটা তো তাহলে অনেক ভালো, আমরা আগে আছেন। তো মূলত কথা হলো যে এটা অনেক বড় একটা সলিউশন দিতেছে বাংলাদেশি মানুষদের আর কি। তো যখন আমরা ব্যাংকে বুঝছেন যাই আপনি স্যার? বা একটা কার্ড তৈরি করার জন্য, তারা বলে যে ডলার এন্ডোর্সমেন্ট করতে হবে, আহ, টাকা কার্ডে থাকা লাগবে, প্লাস হচ্ছে প্লাস হচ্ছে আপনার পাসপোর্ট দিয়ে এনরোলমেন্ট করে নিতে হবে। এগুলো ঝামেলা, বুঝছেন, এগুলো কেউ করতে চায় না, এই জন্য বিজনেসটাও ঠিকঠাক ভাবে করতে চায় না। বাট এখন রিডট পে আসার পর আহ, এটা খুবই ইজি হয়ে গেছে। পেওনিয়ার আসার পর এগুলো ইজি হয়ে গেছে মানুষের কাছে। আমরা পেওনিয়ার দিয়ে অনেক অ্যাড রান করছি, অনেক দিন হচ্ছে বিজনেস করছি। বাট আমরা হচ্ছে যখন রিডট পে পাইলাম, রিডটে আনলিমিটেড, পেওনিয়ারেও লিমিট থাকে, আর পেওনিয়ারের ডলার রেটটা অনেক বেশি, বাট রিডট পেতে একটা স্টেবল রেট আপনি পাবেন, সেটা বাইন্যান্স থেকে বা কুকয়েনের মাধ্যমে বিভিন্ন এক্সচেঞ্জার আছে, ওগুলা থেকেও আপনি পাবেন। তো পেমেন্ট মেথডটা হচ্ছে আমরা অ্যাড করতে পারবো ওই ডুয়াল কারেন্সি কার্ডগুলো থেকে। আবার কেউ চাইলে পেপাল অ্যাকাউন্টটা অ্যাড করতে পারে, বাট বাংলাদেশ থেকে আসলে পেপাল অ্যাড করার ওয়ে নেই, যেহেতু পেপাল বাংলাদেশ অ্যালাউ করে না। ওই পেপাল আমরা ইউজ করতে পারবো না সহজে। এক হয় ভিপিএন ইউজ করতে হবে, প্রিমিয়াম ভিপিএন গুলা, তারপর হচ্ছে পেপালকে অ্যাড করতে পারবো আমরা। আচ্ছা, কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয় এটা যদি দেখি, এটা হচ্ছে যে এখানে আসেন, আসার পরে যে অ্যাড অ্যাকাউন্টে আসি, এই যে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমএফআই ফ্যাশন এটা। এখানে দেখেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার অপশন আছে, ডান সাইডে একটা ছোট অ্যারো টাইপের, এখানে ক্লিক করতে হবে ভিউ পেমেন্ট মেথডস, এখানে ক্লিক করতে হবে একটা। তারপরে দেখেন পেমেন্ট মেথডের অপশনগুলো এখানে আসবে, এই যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে একটা বাটন থাকে, এটা আসতেছে না কারণ হচ্ছে আমার পারমিশন নাই। পারমিশন আমি এডিট করে নিই, আপডেট পারমিশন, ওকে, পারমিশন দিয়ে দিছে। এই যে এটাতে যদি ক্লিক করি, আমাকে পেমেন্ট মেথড অ্যাড করার পারমিশন দিয়েছে। দেখেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা ভিসা বা মাস্টার, আরো এরকম অনেকগুলো আছে, পেপালও অ্যাড করা যায়। বাংলাদেশ থেকে পেপাল এলাও না।
তো এইভাবে হচ্ছে এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করে নিতে পারি। আরেকটা জিনিস সেটা হচ্ছে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো। এখানে যদি একটা ভ্যালিড বিজনেস আইডি বিন নাম্বার থাকে, বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, ওই নাম্বারটা যদি কারো কাছে থাকে সে অ্যাড করে একটা 15% চার্জ কাটে ফেসবুক থেকে ভ্যাট হিসেবে। সেই ভ্যাট থেকে আপনি মুক্ত হতে পারবেন। ধরেন আপনার ডলার হইতেছে 120 টাকা, হ্যাঁ, এটার 15% কত হয় ভ্যাট সহ? 15% ধরেন যে 115, আর হচ্ছে 20-এর উপর ধরলাম 3-4 টাকা, তার মানে হচ্ছে প্রায় 18 টাকার মতো আপনার বেশি গুনতে হইতেছে পার ডলারে। তো দেখা যাবে ডলার রেট যদি 125 টাকা হয়, আপনার ডলার রেট অ্যাকচুয়ালি কাটবে হচ্ছে 140 টাকার মতো, 142 টাকার মতো। তো এটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট, হ্যাঁ। তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার যদি অ্যাড করতে পারেন, তাহলে ওই 15% যে করটা ওটা আর দিতে হবে না আপনার, ওইটা মুক্ত হবে না আর কি। স্যার এটা কোথায় পাওয়া যাবে? এটা আপনি যে কারোর কাছ থেকে পাবেন, ওই যে প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট যারা আছে ওদেরকে কাউকে জিজ্ঞাসা করতে পারেন, বা আপনি আমাদের যে ইংলিশ কমিউনিকেশন চ্যানেলটা আছে ওই চ্যানেলের মাধ্যমে কাউকে একটু জিজ্ঞাসা করেন যে আমার তো বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার লাগে, আপনাদের পরিচিত কেউ আছে কিনা এরকম যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা দেয়, ওনারা রিকমেন্ড করে দেবে। ঠিক আছে। ওকে, পেমেন্ট মেথড গেল। ইউনিট 3-তে ওয়েবসাইট ট্র্যাকিং উইথ ফেসবুক পিক্সেল। আমরা ওয়েবসাইটে কিভাবে ট্র্যাকিংটা সেট আপ করছিলাম, একটা করছিলাম হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন, যেটা ওয়ার্ডপ্রেসে ছিল একটা প্লাগইন, ফেসবুক ফর ই কমার্স প্লাগইনটা, তাই না? তো এরকম শপিফাইয়ের জন্য আছে হচ্ছে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম একটা অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে জাস্ট ওই কানেক্ট করে দিলে পিক্সেলটা সেট আপ হয়ে যায়, একদম ইজি। ওটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন। বাট এমন একটা ওয়েবসাইটের কাজ আছে যেটাতে আপনার পার্টনার ইন্টিগ্রেশনটা নাই, তাহলে আপনাকে কিন্তু পিক্সেল সেট আপ করতে হবে ম্যানুয়ালি। তো ম্যানুয়ালি কিভাবে পিক্সেল সেট আপ করতে হয়? গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। কিভাবে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা পিক্সেল সেট আপ করতে পারি এটা কিন্তু আমরা দেখাইছি ক্লাস। তো পিক্সেল সেট আপের ফুল কাজটা হয়তোবা আপনাদের এক্সামে দেখাইতে হবে না, যে কোনো একটা পার্ট দেখাইতে হবে আর কি। ধরেন ভিউ কন্টেন্ট ইভেন্টটা আপনি তৈরি করে দিলেন, বা একটা লিড ফর্ম আছে, এই লিড ফর্মের একটা বাটন আপনাকে ট্র্যাক করতে হইতে পারে, সেই বাটন ট্র্যাকটা আপনি দেখাইলেন স্ক্রিনশট দিয়ে। এইটাই, কঠিন কিছু না। স্যার স্যার জি, আমরা গুগল ট্যাগ ম্যানেজারের জন্য ওই যে প্লাগইন থেকে যখন কানেক্ট করতে গেছিলাম ওই সময় স্যার কি যেন একটা প্লাগইন ইনস্টল করছিলাম, স্যার নামটা আমার খেয়াল গুগল হইতেছে ট্যাগ না। ম্যানেজারের জি স্যার। ওটা হচ্ছে জিটিএম 4, ওই যে 4 সংখ্যার যে 4 ইংলিশ নামটা, ওই 4WP, GTM 4WP মানে হচ্ছে ওয়ার্ডপ্রেস। মনে পড়ছে? থ্যাংক ইউ স্যার। জি স্যার। আপনারা রেকর্ড দেখলেই স্যার কিন্তু জিনিসটা পাইতেন। স্যার আমাদের স্ক্রিনশট দেখে যদি দেখি সমস্যা হবে? জি জি। মানে এগুলা তো স্যার স্ক্রিনশটে সব আছে, তাহলে ওখান থেকে দেখে নেওয়া যাবে? হ্যাঁ, কিন্তু আমি যদি যে এক্সামটা দিবেন ওইটা কিন্তু আবার ওই যে রেকর্ডেড ক্লাস থেকে স্ক্রিনশট তোলা যাবে না, ওটা কিন্তু আপনাকে নতুন করে সেট আপ করে দেখাতে হবে। অবশ্যই স্যার। ঠিক আছে, তাহলে পিক্সেলটা হচ্ছে এভাবে সেট আপ করবেন। দরকার এই রেকর্ডটা আপনি একবার দুইবার করে দেখবেন, তাহলেই পারবেন। অডিয়েন্স শিখলাম জাস্ট কয়েকদিন আগে, বেশি দিন হয় নাই। অডিয়েন্স টার্গেটিং এবং রিমার্কেটিং। অডিয়েন্সের কয়েকটা টাইপ আছে, 3টা টাইপ, তাই না? সেই টাইপগুলো কি কি? কোল্ড অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্স, হট অডিয়েন্স। কোল্ড অডিয়েন্স তারা যারা একদমই নতুন, আমাদের ব্র্যান্ড সম্পর্কে জানে না, আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানে না, আমাদের সম্পর্কে কোনো আইডিয়া নাই যার, তারা হচ্ছে কোল্ড অডিয়েন্স। ওয়ার্ম অডিয়েন্স, তারা জানে এই প্রোডাক্টটা কি কাজ করে, বা আমাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর কাজ কি, এগুলো তারা কাস্টমাররা হচ্ছে এগুলো জানে।
বাট আমাদের ব্র্যান্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না, ঠিক আছে? বাট প্রোডাক্ট সম্পর্কে জানে। যেমন ট্রিমারের কথা বলছিলাম, ট্রিমার কিন্তু মোটামুটি সবাই চিনে, জানে ট্রিমারের কাজ কি। এখন ট্রিমার যদি আপনি সেল করতে চান, যার কাছে সেল করবেন সবাই কিন্তু আপনার ওয়ার্ম অডিয়েন্স, ঠিক আছে? এখন এখন ওয়ার্ম অডিয়েন্সকে আপনি কি অফার করলে ওয়ার্ম অডিয়েন্স আপনার প্রোডাক্টটা কিনতে বাধ্য, এইগুলা নিয়ে আপনাকে ভাবতে হবে ওয়ার্ম অডিয়েন্সে। কোল্ড অডিয়েন্স তো আপনি একদম ফানেলের শুরুর দিকটা, আপনার প্রোডাক্ট সম্পর্কেও জানে না, আপনার ব্র্যান্ড সম্পর্কেও জানে না, তাদেরকে নতুন করে বোঝাইতে হবে এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হয়, এই প্রোডাক্টের বেনিফিট কি কি, এগুলো সম্পর্কে মানুষকে আইডিয়া দিতে হবে। ট্রিমার যখন নতুন আসে মানুষ কিন্তু বুঝতো না কিভাবে ট্রিমার কাজ করে। যখন টিউটোরিয়াল দেখছে, তারপর হচ্ছে বিভিন্ন ধর কল আসলো। সরি, আমার ফোনে একটা কল চলে আসছিল, তো আমার ইন্টারনেটটা অফ হয়ে গেছে ফোনে কল আসার কারণে। ওকে, তো হট অডিয়েন্স যারা, যেটাকে বলি আমরা রিটার্গেটিং অডিয়েন্স, তো এই অডিয়েন্সের কাজ কি? ওরা জানে আপনার ব্র্যান্ড সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে, প্রাইস সম্পর্কে, এভরিথিং জানে। জাস্ট ওরা পারচেস করে নেয় হয়তো বা পারচেস করছে। ওদের ওদের হচ্ছে কথা হলো যে আমরা অফার পেলে আমরা প্রোডাক্ট কিনবো, আদারওয়াইজ আমরা প্রোডাক্ট কিনবো না। আর যদি কোনো আর্জেন্ট দরকার না হয় তারা প্রোডাক্ট কিনবে না। এগুলো হচ্ছে ওদের টেন্ডেন্সি। তো ওদেরকে কিভাবে মার্কেটিং করতে হবে? তাদেরকে একটা ভ্যালুয়েবল অফার দিতে হবে, ভ্যালু ক্রিয়েট করতে হবে। তারা যেন বুঝতে পারে তারা বেস্ট সার্ভিসটা পাচ্ছে এখান থেকে, আমাদের ব্র্যান্ড থেকে, বেস্ট ভ্যালুটা পাচ্ছে আমাদের এখান থেকে। হুম, এই জিনিসগুলা রিটার্গেটিং অ্যাডগুলাতে, মানে রিটার্গেটিং অডিয়েন্সকে দেখাইতে হয়। তো এই জন্য মূলত অডিয়েন্সগুলোকে এভাবে আলাদা আলাদাভাবে আহ, তৈরি করা হয়, সেগমেন্ট ওয়াইজ তৈরি করা হয়। যেমন কোল্ড অডিয়েন্সের জন্য এক ধরনের অডিয়েন্স, ওয়ার্ম অডিয়েন্সের জন্য এক ধরনের ক্যাম্পেইন, আবার হট অডিয়েন্স যারা, যাদেরকে রিমার্কেটিং করব, সেই অডিয়েন্সগুলোর জন্য ক্যাম্পেইন বা প্ল্যানটা হচ্ছে ভিন্ন। তো এরপর ইউনিট 5-এ আমরা শিখছিলাম ফেসবুক অ্যাড ক্যাম্পেইন। কিভাবে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন তৈরি করতে হয়। ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের কয়টা অংশ থাকে? 3টা অংশ থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, আরেকটা হচ্ছে কি অ্যাড সেট লেভেল, আরেকটা অ্যাড লেভেল। 3টা লেভেল সম্পর্কে আমরা সব সময় কথা বলছি। তো ক্যাম্পেইন লেভেলে অলওয়েজ আপনারা দেখছেন ক্যাম্পেইনের অবজেক্টিভটা সিলেক্ট করা গেছে। অ্যাওয়ারনেস অ্যাড দিবেন, নাকি ট্রাফিক অ্যাড দিবেন, নাকি সেলস অ্যাড দিবেন, নাকি হচ্ছে লিড জেনারেট করবেন আপনি। এটা বিজনেসের আউটপুটকে ডিফাইন করে অলওয়েজ। তো ক্যাম্পেইন অবজেক্টিভকে সিলেক্ট করা যায় ক্যাম্পেইন লেভেলে, অডিয়েন্স টার্গেট করা যায় অ্যাড সেট লেভেলে, অ্যাডের কন্টেন্ট ক্রিয়েট করা যায় অ্যাড লেভেলে। এই জিনিসগুলো আপনাকে বুঝিয়ে রাখতে হবে। এরপর হচ্ছে কি এবি টেস্টিং বা স্প্লিট টেস্টিং, যেটা আমরা হচ্ছে বিভিন্ন অডিয়েন্সকে, তারপর হচ্ছে বিভিন্ন কন্টেন্টকে আলাদা আলাদা করে সেট আপ করে আমরা বুঝতে পারি যে কোন কন্টেন্টটা ভালো পারফর্ম করতেছে। এটা রিয়েল এক্সাম্পল কিন্তু আমি আপনাদের অসংখ্যবার দেখাইছি আমার ক্লায়েন্টদের অ্যাকাউন্টগুলাতে হচ্ছে কেমন রেজাল্ট আসছে না আসছে, এগুলো কিন্তু আমি অসংখ্যবার আপনাদের দেখাইছি এই জিনিসগুলো বোঝানোর জন্য। এই যে আমি যদি আপনাদের এখন আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন, এখানে দেখেন, এই যে একটা ক্যাম্পেইন, এটা কিন্তু আমরা মাত্র শুরু করছি। আমরা স্পেন্ড করছি কত? $11। $11 স্পেন্ড করছি। আমাদের পারচেজ আসছে একটা অলরেডি। কিভাবে আসছে? এই যে দেখেন, আমরা অ্যাড সেটে যদি যাই, 3টা অ্যাড দেখতে পাই, 3টা অ্যাড সেট আমাদের, 3টা অ্যাড সেট থেকে যে কোনো একটাতে আমাদের ভালো রেজাল্ট আসছে। সেটা এই যে
এই যে এটা, এই অ্যাডসেটটা। এখন তিনটা যদি না থাকতো, যদি একটা থাকতো, ধরেন আমি এই যে ট্রাভেলার এই টার্গেটিং অডিয়েন্স রেখে আমি একটা চালাই দিচ্ছি, এই দুইটা আমি চালাইনি, তাহলে আমি কিভাবে বুঝতাম যে এটা থেকে আমার রেজাল্ট আসবে কি আসবে না? হয়তো বা আসতো বা নাও আসতো, আমি কিন্তু কনফিডেন্ট পাইতাম না সেখানে। বাট আমি যখন ডিফাইন করে দিছি আলাদা আলাদা অডিয়েন্সকে, এইগুলোর মধ্যে থেকে আমাকে দেখেন ফেসবুক একটাতে রেজাল্ট দিছে। ফেসবুক আমাকে বোঝাইতেছে এটার মাধ্যমে যে তোমার এই অডিয়েন্সটা তোমার প্রোডাক্টের জন্য ফিট, এবং তুমি এটাকে স্কেল আপ করো, বাকিগুলা পজ করে দাও বা স্টপ করে দাও। তো আমি উইথিন নেক্সট ডে আমি হচ্ছে যেটা ভালো করবে এই তিনটার মধ্যে আমি সেটার সাথে আগাবো, বাকিগুলা পজ করে দিব, যাতে আমার কনসিস্টেন্ট রেজাল্টগুলো ভালো হয়। বুঝতে পারছেন? এটাকে বলতেছে কি এবি টেস্টিং। তো এই যে ধরেন এটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি, এরকম আরো যদি অ্যাডসেট থাকতো সেটা সি ডি ই এফ জি এই সাইজে এরকম ভার্সন থাকতো, মানে ভ্যারিয়েন্ট গুলো থাকতো। তো আমরা তাহলে বুঝতে পারতাম যে কোন অ্যাডসেটটা ভালো করতেছে। তো মূলত আহ, যখন একটা ব্র্যান্ডের জন্য ফার্স্ট সেলটা নিয়ে আসতে হয়, তখন আমরা এবি টেস্টিংটা করে থাকি। বুঝতে পারছেন? ওকে, একজন আমাকে বলেন, এমডি আব্দুর রহিম, আমাকে বলেন আমি একটা লাইক বা ফলোয়ারের জন্য কিভাবে ক্যাম্পেইন করতে পারি। কারণ আমার একটা পেজে 10,000 ফলোয়ার প্রয়োজন, আমার কাছে বাজেট আছে, আমি চাই রিয়েল ফলোয়ার আপনি এনে দেন। কিভাবে আপনি মার্কেটিংটা সেট আপ করবেন বা ক্যাম্পেইনটা সেট আপ করবেন যাতে করে আমরা ফলোয়ার পাবো, 10,000 ফলোয়ার পাবো। আব্দুর রহিম, আনমিউট করেন। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আব্দুর রহিম শেষ করুক, তারপর আপনি আপনার প্রশ্ন নিচ্ছি আর কি। আব্দুর রহিম, পিসি থেকে কি কথা বলা যায় না? যদি কথা না বলা যায় আপনি মেসেজের মাধ্যমে বলতে পারেন। অন্যদিকে আমরা হচ্ছে রবিনের কথাগুলো শুনি। রবিন মাহমুদ বলেন। আর ধরেন আমি একটা বায়ার পাইছি, তার সাথে মানে সে আমাকে 1 মাসের সময়ের জন্য একটা অ্যাড ক্যাম্পেইন করাবে আমাকে দিয়ে। জি। এখন স্যার, এই 1 মাসের জন্য মানে আমি যখন তার সাথে বাজেটটা ফিক্সড করব, কিভাবে নির্ধারণ করব যে কত ডলার নিলে আমার আরো থাকবে, বা কত ডলার দিয়ে 1 মাস এরকম ভাবে অ্যাড ক্যাম্পেইন করা যাবে? আহ, এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের একটা বাজেটের উপর, বুঝছেন? ক্লায়েন্টকে এই জন্য জিজ্ঞাসা করতে হয় যে তোমার টোটাল বাজেট কেমন, তুমি যে মার্কেটিং করবা 1 মাসের জন্য তোমার বাজেট কেমন। ক্লায়েন্ট বলবে যে আমার $1,000 আছে বাজেট, 1,000 ডলার আছে, আমি এটাকে ভালোভাবে ইউটিলাইজ করে বেস্ট একটা আউটকাম চাই। ওকে। তো তো এটা এই ক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে ধরেন আমি বললাম যে বাজেট আছে 1,000 ডলার, তাহলে এই 1,000 ডলারের বাইরে তো আর কিছু নাই। এখন ক্লায়েন্টকে আপনাকে বুঝাইতে হবে, ওকে ফাইন, তোমার 1,000 ডলার আছে, আমরা 500 ডলার হচ্ছে অ্যাড স্পেন্ড করব, অ্যাড স্পেন্ড করে আমরা বেস্ট একটা রেজাল্ট নিয়ে আসার চেষ্টা করব। আর 500 ডলার তোমার আমার সার্ভিস চার্জ হিসেবে তুমি 300 ডলার দিবা, আর 200 ডলার তোমার ওয়েবসাইট বা কন্টেন্ট, যেটা আমাদের সেলসের জন্য প্রয়োজন সেটা আমি করব তোমাকে দিয়ে। এভাবে হচ্ছে আপনি ওকে বুঝাইয়া বলতে হবে আপনার। বুঝতে পারছেন না?
জি স্যার, বুঝতে পারছি, কিন্তু মানে ওনাকে নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না যে আমি 1 মাস তোমার অ্যাডটা চালাবো, এরকম কিছু বলা যাবে না, তাই তো? না, 1 মাস বলবেন যে আমি 1 মাস আপনার অ্যাড চালাবো, এরপর আমি আপনাকে একটা রিপোর্ট দিব যে এই অ্যাডগুলা থেকে আমরা এই আউটকাম গুলা পাইছি। জি স্যার, বুঝতে পারছি। আমার এরকম অনেক ক্লায়েন্ট আসছে যারা কিনা বলছে যে আমার হাতে $500 আছে, আমি ড্রপ শিপিং বিজনেস করতে চাই, আমার ই কমার্স বিজনেস আছে, আমি সেল করতে চাই, এটা কি পসিবল? আমি বলছি হ্যাঁ পসিবল। তুমি $300 তোমার বাজেট রাখো, $200 হচ্ছে তুমি আমাকে পে করো। ওরা বলে যে ঠিক আছে, চলো শুরু করি। এরকম অনেকে আছে। আবার অনেকে ভাবে যে আহ, আমার $500 আছে, আমি এটা অ্যাড স্পেন্ড করে দিব। মানে আমার যে সার্ভিস চার্জ আছে এটা সে ওই অ্যাড স্পেন্ডের বাজেটের মধ্যে রাখতে চায় না, সে আলাদাভাবে এটা আমাকে পেমেন্ট করে করে দেবে আর কি। তখন তার সাথে আমার ওই পেমেন্ট নিয়ে হচ্ছে কথা বলতে হয় যে আমার মান্থলি আমি হচ্ছে $350 চার্জ করি, তুমি মান্থলি আমাকে $350 পে করবা। ক্লায়েন্ট রাজি থাকলে আমরা কাজ শুরু করি, ক্লায়েন্ট যদি রাজি না থাকে তাহলে আমরা কাজ অফ করি, কাজ করি না। এগুলো আমরা পরে কথা বলবো কিভাবে ক্লায়েন্টকে চার্জ করতে হবে বা কিভাবে ক্লায়েন্ট তার বাজেটটাকে ডিস্ট্রিবিউট করবে, কোন ক্যাম্পেইনে কিভাবে দিবে না দিবে, এটার একটা প্ল্যান আছে, প্ল্যানটা আমি আপনাদের দিব। আব্দুর রহিম, আপনি তো মেসেজটা দিলেন না কিভাবে লাইক ক্যাম্পেইন করতে হয়, কিভাবে ফলোয়ার নিয়ে আসতে হয়, মেসেজের মাধ্যমে জানাতে পারতেন। তাসলিমা আক্তার লিজা, জি স্যার। জি আপনি বলেন কিভাবে আমরা একটা পেজে ফলোয়ার নিয়ে আসতে পারি। স্যার পেজ ভিউ এর মাধ্যমে। এতদিন এগুলাই শিখছেন? পেজ ভিউ কি ফলোয়ার নিয়ে আসে? পেজ ভিউ তো একটা ওয়েবসাইটের ইভেন্ট, কমন ইভেন্ট। যে কোনো পেজে গেলে পেজ ভিউ ইভেন্টটা আসে। ফলোয়ার দরকার। ফলোয়ার মানে কি, যে পেজে লাইক দিবে বা ফলো করবে, এটা হচ্ছে ফলোয়ার। ডাউট লাগে এই জন্য ভুলে যাই। বলেন। স্যার, আজকে কি সবগুলা ক্লাস বিশ্লেষণ করা হবে? আর তো তেমন বাকি নাই কিছু, মোটামুটি সবকিছুই তো একটু করে সামারি করলাম। স্যার, সবটা নিয়ে কথা বলা যাবে না যদিও। স্যার আমার বোনের বিয়ের বিষয়ে কথা চলতেছে, তো আমি আজকে ছেলে দেখে আসলাম, ওরা একটু ডাকতেছে স্যার, আমি কল থেকে কি জি জি, আপনি যেতে যান, পারি? আপনি যান, অসুবিধা নেই। ইউটিউবের ভিডিওগুলো দেখেন তাই হবে। জি স্যার। স্যার ভিডিও লিঙ্কটা গ্রুপে আমাদের দিয়ে দিয়েন, কারণ ইউটিউবে আপলোড হতে অনেক সময় লাগে। ওকে। থ্যাংক ইউ স্যার। ওকে, বলেন লিজা। আপনি তো প্র্যাকটিস করেন নাই তাই না? স্যার বিভিন্ন ধরনের পোস্ট করে লাইক কমেন্টের মাধ্যমে। এটা কিভাবে সম্ভব? এটা তো ফেসবুক স্পেসিফিক্যালি আপনাকে অপশন দিছে ফেসবুকে লাইক ক্যাম্পেইন করার মাধ্যমে। লাইক ক্যাম্পেইন করার উদ্দেশ্য হলো ফেসবুক পেজে ফলোয়ার গুলা নিয়ে আসা, লাইক নিয়ে আসা। এটা তো ফেসবুকেরই অপশন আছে এটা, এটা আপনি দেখেন নাই? জি স্যার, ভুলে গেছি। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, আমরা যখন একটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করি সেই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের আন্ডারে কনভার্সন লোকেশন হিসেবে আমরা পেজ লাইক ক্যাম্পেইনটা করতে পারি। এটা আপনি আমাদের ওই ক্লাস রেকর্ড গুলাতে পাবেন। জি স্যার, ভুলে গুলাতে আপনি গেছিলাম। দেখবেন, দেখে হচ্ছে এটা ভালো করে শিখবেন। ঠিক আছে। জি স্যার।
এক্সামে কি আসবে বলেন, এগুলাই তো শিখাইছি, এগুলোর বাইরে তো কিছু আসবে না। আরিফুর রহমান, আমি কি ঠিক বলছি? জি স্যার। ঠিক আছে, তাহলে আপনারা হচ্ছে কোনো কোশ্চেন করবেন আমাকে, কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞাসা করেন, কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞাসা করেন। স্যার, জি, স্যার আমাদের যে 15 তারিখে এক্সাম হবে স্যার, আমাদের হাতে সময় কেমন থাকবে? এক্সামের সময় হইতেছে প্রথম পাবেন 2 ঘন্টা, যেটা আপনারা প্র্যাকটিক্যাল কাজ করার জন্য পাবেন। যে প্র্যাকটিক্যাল কাজগুলো আপনারা হোমওয়ার্ক হিসেবে করছেন, ওগুলা হচ্ছে প্রশ্ন, যে প্রশ্নতে যেভাবে থাকবে সেভাবে আপনারা হচ্ছে তৈরি করবেন, মানে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। স্যার, ওকে, স্যার আমাদের তো 19 নম্বর হোমওয়ার্কটা স্যার এখনো আপলোড হয়নি। আচ্ছা আমি ওটা দেখবো। আপলোড হয়েছে ভাই, দেখেন ইউটিউবে আপলোড হয়েছে। আচ্ছা, ইউটিউবে চেক করেন, সম্ভবত আমি দিয়ে দিছি, খেয়াল নাই, দিয়ে দিছি সম্ভবত। আর আর আপলোড হয়েছে। ওকে, আর হচ্ছে কোশ্চেন থাকবে 10টা কোশ্চেন থাকবে। এটার রিকোয়ারমেন্ট কিন্তু সব কিছু আমি দিয়ে দিছি আপনাদের এই ফেসবুক গ্রুপে। দেখেন, এই যে, কই, এই যে, এটা, এই মেসেজটা সবাই দেখবেন। এই মেসেজটা আমি আবার দিচ্ছি, সবাই দেখে নেবেন, তাহলে ক্লিয়ার একটা ধারণা থাকবে। তো প্র্যাকটিক্যাল ওয়ার্কটা থাকবে হচ্ছে 9টা থেকে 11টা পর্যন্ত সকাল। আর 10টা কোশ্চেন থাকবে, যেটার প্রশ্নের উত্তর লিখতে হবে হচ্ছে খাতায়। বাসায় থেকে যেহেতু এক্সাম দিবেন, খাতা কলম নিয়ে বসেন, 50 মিনিট সময় পাবেন, 20টা মার্কস থাকবে। আর একটা হচ্ছে মৌখিক এক্সাম হবে, ওরাল, ওইটা হচ্ছে 20 মার্ক। আমরা এই যেভাবে কথা বলতেছি আপনাদের সাথে, আমি কোশ্চেন করতেছি, আপনারা অ্যান্সার দিতেছেন, মৌখিক এক্সামটাও কাইন্ড অফ এরকমই। তো কোশ্চেন করবো যাকে, জাস্ট অ্যান্সার দিতে হবে, এটাই। স্যার আর মৌখিক পরীক্ষা কি স্যার রাইতে নিবেন? জি, এটা রাতে নেব, বেশিক্ষণ লাগবে না এটা, আপনারা তো বেশি মানুষ না, তো বেশিক্ষণ লাগবে না এটা। অ্যাটেন্ডেন্স, যারা অ্যাটেন্ড করছেন ক্লাসে তাদের মার্কসটা হচ্ছে 10-এ 10 থাকবে, যারা মিস করছেন স্যার তাদেরটা একটু পাস কম কত করে থাকবে। স্যার? জি, পাসের মার্ক স্যার কত থাকবে? 40। ও, আচ্ছা। স্যার লিখিত পরীক্ষার জন্য তো স্যার আপনি একটা সফটওয়্যার দিতে চাচ্ছিলেন স্যার, একটা এখন তো দেননি স্যার ও এটা। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা আমি পাঠিয়ে দিব আজকে, ওইটা পাঠিয়ে দিব। এই যে স্ক্যাম স্ক্যানার, একটা অ্যাপ লিংক দিয়ে দিচ্ছে আপনাদের গ্রুপে, ওই লিংকটা ইয়ে করবেন, ওপেন করে অ্যাপটা নামায় নেবেন। আর কিভাবে ইউজ করতে হয় এটা একটু ইউটিউব ঘেটে দেখে নেবেন। হাউ টু ইউজ স্ক্যাম স্ক্যানার, পিডিএফ মেকার, হাউ টু মেক পিডিএফ উইথ স্ক্যাম স্ক্যানার, এরকম সেন্টেন্স লিখে সার্চ করবেন আর কি, তাহলেই হবে।
স্যার আমরা কি ChatGPT ইউজ করতে পারবো স্যার? হ্যাঁ, অবশ্যই, কেন পারবেন না? এটা কাইন্ড অফ ওপেন বুক এক্সাম, ঠিক আছে? আপনি যা খুশি, যেভাবে খুশি আপনি একজন আরেকজনের হেল্প নিয়ে কাজ করবেন, কোনো অসুবিধা নেই। আমার কথা হলো যে যা শিখাইছি এটা আসলে কত দূর শিখছেন, এটা এটাকে মেজারমেন্ট করা। স্যার আমাদের না একটা গাইডের মতন কি জানি দিবা চাইছিলেন। দিছিলাম তো ওটা। স্যার ওটা না স্যার, যে গত ক্লাসে যে বললেন ও একটা ওইটা, দিবে। ওইটা হ্যাঁ, ওইটা আমি দিব। ওইটা এখন না, ওইটা এক্সাম দেন তারপর। ওইটা আমি তৈরি করতেছি এখনো। আচ্ছা স্যার। ওইটা আমি দেখাবো জাস্ট আপনাদের কিভাবে একটা গাইড তৈরি করতে হয় নিজের জন্য, নিজের অডিয়েন্সদের জন্য। ওইটা আপনাদের হচ্ছে শেখার একটা অংশ। ওকে, কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে শেষ করব। আপনাদের তো প্রিপারেশন নিতে হবে। আমি চাই সবাই 80+ মার্ক পান, ঠিক আছে? 80+। যারা পাবেন না, আমার মনে হবে এটা আমার ব্যর্থতা, আমি হয়তো বা শেখাইতে পারিনি। তো আমাকে আপসেট করেন না, সবাই একটু ভালোভাবে এক্সামটা দিয়েন। সবকিছু নিজেদের মধ্যেই শেখা হয়ে গেছে অলরেডি। যা শিখছেন এটার মধ্যেই এক্সামে কোশ্চেন আসবে, নিজেকে যাচাই করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি, বলেন। স্যার আমরা যে ফেসবুক ম্যানেজার নিয়ে স্যার অ্যাড ক্যাম্পেইনটা করি, কিছু কিছু পেজে আছে স্যার তাদের কোনো ওয়েবসাইট নাই। আমরা কি তাদের স্যার অ্যাড ক্যাম্পেইন করে দিতে পারবো তো স্যার? হ্যাঁ হ্যাঁ, পারবো, ওয়াই নট। সেই ক্ষেত্রে তাদের স্যার তাদের যে অ্যাডটা আছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যে সেটা ভালোভাবে হচ্ছে কি হয় না স্যার? আপনি বলছেন যে যাদের ওয়েবসাইট নাই তারাও তো অ্যাড রান করবে, তাই না? স্যার জি স্যার। এক্স্যাক্টলি, ওটা হচ্ছে মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে। মেসেজ ক্যাম্পেইনের মাধ্যমে কাস্টমার মেসেজ দিবে সেলসের জন্য বা প্রোডাক্ট কেনার জন্য। আপনি মেসেজের মাধ্যমে কমিউনিকেশন করে প্রোডাক্ট সেল করবেন, এটাই। এটা তো মানে আপনার আপনার কাজ হবে শুধু ক্লায়েন্টকে মেসেজ এনে দেওয়া। যারা ওয়েবসাইট নেই তার তো দরকার মেসেজ, মেসেজের মাধ্যমে সেলস আনবে। তো এটা আপনি এনশিওর করবেন, তাহলেই হয়। এখন জি কয়টা স্যার, মেসেজ ধন্যবাদ। আসছে, কয়টা অর্ডার আসলো, এটা তো ডিপেন্ড করবে যে কমিউনিকেট করবে তার সাথে, তার উপর। জি স্যার, ধন্যবাদ স্যার। মিস্টার আব্দুর রহিম কোশ্চেন করছে ফাইবার সম্পর্কে, পার্সোনাল কোশ্চেন আছে। জি বলেন। ওকে, দুইটা কোশ্চেন ছিল। ওনার কোশ্চেন হলো যে ওনার একটা ফাইবার অ্যাকাউন্ট 6 মাস আগে উনি খুলেছিল তার আব্বুর নামে, তার আব্বুর এনআইডি কার্ড অ্যাড করছিল আর কি। তো উনি চাইতেছে সেই অ্যাকাউন্টটা কি ব্যবহার করবে নাকি নতুন করে অ্যাকাউন্ট করবে। এই কোশ্চেনটা একটা কমন কোশ্চেন, বুঝছেন আব্দুর রহিম? তো সহজ উত্তর, আপনি যেহেতু একবার অ্যাকাউন্ট করছেন, দ্বিতীয়বার অ্যাকাউন্ট করার দরকার নেই। আপনার আব্বুর অ্যাকাউন্ট ইউজ করেন আপনি। আপনার আব্বুর ছবি প্লাস এনআইডি এগুলো সব দিয়ে আপনি ভেরিফাই করেন, ভেরিফাই করে আপনি হচ্ছে ওটা কমপ্লিট করে রাখেন। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না, যেহেতু কম্পিউটার একটা ফাইবার যদি দেখে যে আপনি একটা অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছেন বা একটা অ্যাকাউন্ট আপনার করা হয়েছে, পুনরায় আপনি আবার আপনার নামে আরেকটা অ্যাকাউন্ট করতেছেন, তখন ফাইবার এটা একটা সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হিসেবে ডিটেক্ট করে। তখন দেখা যায় আপনার ওই আইডিটাও যায়, এটাও যায়, মানে দুইটাই ভ্যানিশ হয়ে যায়, দুইটাই ডিজেবল হয়ে যায়।
পার্মানেন্টলি। তো আপনি যেটা যেটা আছে ওইটাই আপনি ইউজ করতে পারেন। আর যেহেতু 6 মাস আগে অ্যাকাউন্ট করছেন, আপনি ভয় ভয় পাওয়ার কিছু নাই যে ওই 6 মাস আগে অ্যাকাউন্ট করছি, ইনঅ্যাক্টিভিটির কারণে কোনো ইস্যু হবে কিনা। না, কোনো কিছুই হবে না। মানুষ 1 বছর আগে অ্যাকাউন্ট করে রাখে, ওই অ্যাকাউন্ট সচল করে আবার হচ্ছে ওইখানে কাজ করে, কোনো অসুবিধা হয় না। আবার আপনার আব্বুর অ্যাকাউন্ট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। যদি ফাইন্যান্সিয়াল উইথড্র করার প্রয়োজন হয় তখন আপনার আব্বুর অ্যাকাউন্ট লাগবে আর কি, ব্যাংক অ্যাকাউন্ট। ওইখানে সকল টাকা ওইখানে যাবে। এই কোশ্চেন তো এখন করার কথা ছিল না। এই কোশ্চেন করবেন যখন কোর্স শেষ হবে তখন। ওকে। আমরা 7 দিনে ক্লায়েন্ট পাওয়ার একটা মেথড শিখব। 7 দিনে ওই প্রসেসে ক্লায়েন্ট আপনাকে পেতেই হবে অ্যাট এনি কস্ট। যা 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 করতে বলবো সকল কিছু আপনাকে করতে হবে, তাহলে আপনি পাবেন, আদারওয়াইজ পাবেন না। ওকে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করি। আহ, আগামীকাল তো ক্লাস নাই আপনাদের, একদম 15 তারিখ সকাল 9টা থেকে শুরু। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।